সবার সামনে নিজের শার্ট খুলতে পারবো, আপনি কি আপনার টি শার্ট খুলতে পারবেন? হোয়াট দ্য রাবিশ! মনে হচ্ছে আপনি খবিশ। আমার এক কথায় মেয়েটি রেগে গিয়ে সকলের সামনে আমার মুখের উপর তার হাতের 5টি আঙুল বসিয়ে দিল, আর আমার হাত গেল নিজের গালে। আর সাথে সাথেই কলেজ রেস্টুরেন্টের সকলেই চেয়ার থেকে দাঁড়িয়ে পড়ল। মেয়েটি চিৎকার করে বলে উঠল, ওই মারুফ, এই অসভ্যটাকে আমার সামনে থেকে নিয়ে যা, তা না হলে এখানেও শরীর তেজপাতা বানিয়ে ছাড়বো। মেয়েটা একজন ছেলের দিকে চেয়ে আছে। সাথে সাথেই মারুফ নামক ছেলেটি আমার হাত ধরে রেস্টুরেন্টের বাইরে নিয়ে এলো। নতুন কলেজে অ্যাডমিন হয়ে কলেজ রেস্টুরেন্টে খেতে আসছিল, অনেক ক্ষুধা লাগছিল তাই। কিন্তু রেস্টুরেন্টের ভিতরে আসতেই খেয়াল করি একটা মেয়ে ও তার বান্ধবীরা মিলে সেখানে সিগারেট খাচ্ছিল। আমি প্রথমে মানা করলাম কি রেস্টুরেন্টে কেউ সিগারেট খায় না, আর আপনি মেয়ে হয়ে কত ছেলের সামনেই সিগারেট খাচ্ছেন। কেউ কিছু বলছে না? তুই এত টপর টপর করিস কেন? কারণ আপনি একজন মেয়ে। সিগারেট শুধু ছেলেরাই খেতে পারবে, সেটা কি প্যাকেটে লেখা আছে? তা না, আপনি নিরিবিলি জায়গায় একা বসে খান অথবা বাসায় খান, সবার সামনে কেন খাচ্ছেন? আমি আমার বাপের টাকায় সিগারেট খাচ্ছি, সবার সামনেই খাবো। তারপরের ঘটনা তো আপনি জানলেনই। মারুফ আমাকে বাইরে নিয়ে এসে বলতে লাগলো, ভাই, তুমি ওই মেয়েটাকে চেনো না, তোমার সাহস তো কম না, ওই মেয়ের সাথে পাঙ্গা নিচ্ছ। আমি তো আজকে নতুন এই কলেজে ভর্তি হলাম, মেয়েটা কেন তোমাকে তো চেনে না। ও, ভালো করে শুনে রাখো, ওই মেয়েটার থেকে যত দূরে থাকবা ততই মঙ্গল হবে তোমার। আর আমি হচ্ছি মারুফ। আচ্ছা মারুফ ভাই, মেয়েটা কে কোনো এমপির মেয়ে নাকি? না ভাই, ও হচ্ছে এই কলেজের কর্তৃপক্ষের মেয়ে, বলতে গেলে অসভ্য একটা মেয়ে, কাকে কি বলতে হয় সেটাই সে জানে না। ও, তুমি রেস্টুরেন্টের ভেতরে কেন গিয়েছিলে? খুব ক্ষুধা লাগছিল তাই। ও, কিন্তু এখন আর রেস্টুরেন্টের ভেতরে যাওয়া সম্ভব না, চলো তোমায় কলেজের বাইরে থাকা রেস্টুরেন্টে যাই। ওকে ভাই। আমাকে মারুফ সাথে নিয়ে বাইরের রেস্টুরেন্টে চলে গেল। আমরা বসে আছি টেবিলের, এর মধ্যে একজন এসে অর্ডার নিয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে হলো, মারুফ জোর করেই আমার বিলটাও দিয়ে দিল। কলেজের ভিতরে চলে এলাম। আচ্ছা, তুমি কোন ডিপার্টমেন্টের? আমি তাকে ডিপার্টমেন্টের নাম বলতেই বলল, একই ডিপার্টমেন্টে তো তুমি? ও, আমি তো নিজেই নামই বলিনি, আমি হচ্ছে সূর্য হোসাইন। ও, নাইস নেম। তারপর আমি আর মারুফ কথা বলতে বলতে ক্লাসরুমে চলে এলাম। ফার্স্ট দিন ক্লাস শেষ করে আমার বাবার বন্ধুর বাসায় চলে এলাম। আঙ্কেলও আমায় একটা রুমে রেখে বলল, ফ্রেশ হয়ে নিচে এসো, খাওয়া দাওয়া একসাথে করব। আমিও হ্যাবাচক উত্তর দিয়ে দিলাম। আঙ্কেল চলে গেল, নিজের শার্টটা খুলে ফেললাম, আর হাতের কোণের উপরে লেখাগুলো দেখতে পাওয়া গেল। সেটাই টিটু সাজিয়ে রাখা আছে, দ্য ভিলেন। এর মধ্যেই পকেট থাকা মোবাইলটা সাউন্ড করে বেজে উঠল। আমি রিসিভ করতেই, ভাই, আরাপ তো আমাদের হাতে, এখন কি করব সেটা বলেন ভাই। আরাফকে বেঁধে রাখ, আমি সন্ধ্যার দিকে চলে আসব সেখানে। তারপর ওর সাথে আমার লাস্ট বোঝাপড়া হবে। ওর কত বড় সাহস যে আমার বারণ করা সত্ত্বেও আমার কলিজার ভাই আলফিকে কিডন্যাপ করতে চেয়েছিল। তারপর ফোনটা কেটে আঙ্কেলের কথা মতো খেতে যাই। খাওয়ার সময় আঙ্কেল বললেন, তোমার আব্বুর কি অবস্থা? আঙ্কেল, আব্বা ভালোই আছে। কয়েকদিন আগে শুনেছিলাম যে তোমার আব্বুর কিডনির সমস্যা হয়েছিল। জি আঙ্কেল, একদমই। তা অপারেশন করিয়েছো? জি। ভালো করেছো। আর ছোট ভাই আলভির পড়াশোনা কত দূর? ও আমাদের বাসার কাছেই স্কুলে ভর্তি হয়েছে, এবার 7-এ। তাহলে তো এখন ভালোই তো কাটছে তোমাদের দিনকাল। একেবারে এর মধ্যেই চুপি চুপি একটা মেয়ে এসে আঙ্কেলের পেছনে কাপটা জড়িয়ে ধরলো, আর আঙ্কেলকে বলতে লাগলো, এটা নিশ্চয়ই অনু। এটাই অনু। তারপর মেয়েটি আঙ্কেলের কোলে উঠে বসলো। আঙ্কেল খাওয়ার টেবিলে তখনই বসেছিল। ছোট মানুষের কাজই তো কারোর কোল খোঁজা। মেয়েটিরও একই অভ্যাস। আমি খাওয়া বাদ দিয়ে তাদের তামাশা দেখছি। অনু মেয়েটি আঙ্কেলের খেতেই দিচ্ছে না। আমাকে হঠাৎ করে খেয়াল করলো ছোট মেয়েটি। উনি কে নানু? বয়স কত হবে? 8 বছর হবে। শহরের
এটাতেই ছোট হিসাবে গণ্য করে। আর মেয়েটির মুখে নানু ডাকায় বুঝতে সুবিধা হলো মেয়েটির সাথে আঙ্কেলের সম্পর্ক। কিন্তু একটা জিনিস মাথায় কাজ একেবারেই করলো না, সেটি হলো মেয়েটির মা বাবা তাদের একজনের কাউকেই দেখতে পেলাম না। এ হলো তোমার ভাইয়া। আচ্ছা নানু, আমার যে একটা বড় ভাই আছে, তুমি আগে কখনো তো বলনি। সে তো বাসায় ছিল না, তাই বলিনি। কোথায় ছিল ভাইয়া? সেটা তো আমি জানি না, তুমি তাকেই জিজ্ঞাসা করো। ভাইয়া, তুমি এতদিন কোথায় ছিলে? জানো, আমাদের বান্ধবীদের স্কুলে ভাইয়া আপু নিয়ে আসে, কত সময় তো বাবা মাও নিয়ে আসে, আর আমাকে শুধু নানু নিয়ে আসে, তাও কয়েকদিন পর পর। আরে মেয়েটির কি কষ্টই না। ও, আজ থেকে আমি তোমায় দিয়ে এবং নিয়ে আসবো, কেমন? অনু আঙ্কেলের কোল থেকে নেমে আবার কাছে এসে পড়ল। একটু মাথা নিচু করো তো ভাইয়া। কেন? আহা, করোই না। তারপর আমি মাথা নিচু করতেই অনু একটা চুমু খেলো আমার কপালে এবং বলল, তুমি অনেক ভালো। তারপর দৌড়ে চলে গেল একটা রুমের দিকে। আমি খেয়াল করলাম আঙ্কেল অনুর দিকেই তাকিয়ে আছেন। আঙ্কেল, অনুর মা বাবা নেই নাকি? আঙ্কেল আমার কথা শুনে আমার দিকেই তাকালো এবং বলতে লাগলো, আছে, কিন্তু তারা নিজেরা আলাদা হয়ে জীবনযাপন করে। মানে? একটু খোলসা করে বললে বুঝতে পারতাম আর কি। তারা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিল। বিয়ে হওয়ার ভালোই কাটছিল তাদের দিনকাল। আমার মেয়ের বাচ্চা অনু হওয়ায় অনুর আব্বু তার সাথে বাজে ব্যবহার করে। তার নাকি ছেলে লাগবে, মেয়ে নয়। আমার মেয়ে তার অত্যাচার সহ্য করতে না পেরে তালাক নিয়ে নেয় এবং অনুকে রেখে অন্য আরও একটা বিয়ে করে নেয়। তারপর থেকে এই অনু আমার কাছেই আছে। আজ অব্দি কখনো একবারের জন্য আসেনি তার মা নিজের মেয়ে অনুকে দেখতে। তার মত অনুযায়ী অনু হয় নাকি তার জীবনের সুখ হারিয়ে গেছে। ও, আচ্ছা, এবার খেয়ে নাও তো। মনটা খারাপ হওয়ায় বেশি খেতেও পারলাম না। খাওয়া দাওয়া শেষ হলে স্বাভাবিক মানুষের মতোই নিজের শার্ট প্যান্ট পরে বের হলাম আরাফ নামক শত্রুটাকে শেষ করতে। হাঁটতে হাঁটতে আমার নিজের গাড়িতে উঠে পড়লাম। আঙ্কেলের বাসা থেকে একটু দূরেই আমার নিজের গাড়িটা পার্কিং করে রেখেছিলাম, যাতে করে আঙ্কেল বা পরিচয় কেউ টের না পায় আমি কোনো সাধারণ মানুষ নয়। গাড়িতে করে আমার লোকজন সেখানে আরাফকে বেঁধে রেখেছিল। সেখানে চলে এলাম। গাড়িটা সাইড করে দোকানের মতো একটা রুমে চলে গেলাম। দেখতে পেলাম রাফি বসে আছে। আমাকে দেখতে পেয়ে রাফি উঠে দাঁড়িয়ে আমাকে সাথে করে নিয়ে চলে গেল আরাফের কাছে। আরাফের কাছে আসতেই আরাফ বলল, তার মানে তুই আমাকে কিডন্যাপ করছিস? তোর কত বড় স্পর্ধা! হ্যাঁ, আমিই তো কিডন্যাপ করেছি, আর চারপাশে সব লোকজন আমারই। আমার কথায় আরাফ চারিদিকে একবার তাকালো। তুই জানিস না আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। আমার ছোট ভাই তোকে এবং তোর ছেলেগুলোকে কুত্তার মতো জবাই করবে। এর মধ্যেই আমি ওর সামনে চেয়ারে বসে পড়লাম। তোর ভাইকে তোর 14 গোষ্ঠী জানতে পারবে না আমি তোকে মেরেছি, আর কুত্তার মতো আমি নয়, তোকে মারবো এখন আমি। কি, তুই আমাকে মারবি? আমি এখন আমার হাতের কনুইয়ের কাপড়টা সরিয়ে ফেললাম। এটা দেখে আরাফ ভয়ে ভয়ে বলতে শুরু করলো, তুই সে টেরোরিস্ট যে কিনা ভিলেন? হ্যাঁ, আমি ভিলেন। তোর কত বড় সাহস হয় আমার কলিজার ছোট ভাইকে কিডন্যাপ করার আর ধমকি দিস? প্লিজ আমায় ক্ষমা করে দে, আমি তোর ভাই। কেন আমি আর কারো ভাই বোনকে কিডন্যাপ করার হুমকি দেব না। তুই যখন জেনেই গেছিস আমার পরিচয়, তাহলে তোর বেঁচে থাকার কোনো অধিকারই নাই। আমাকে মেরে ফেললেও একদিন সবাই জানবে তুই ভিলেন। সেটা না হয় পরে দেখে নিব, আগে তোর মুখটা বন্ধ করার ব্যবস্থা করছি। বলেই নিজের শার্টের পকেট থেকে পেনটা বের করে সোজা আরাফের চোখের কালো মণির ভিতরে ঢুকিয়ে দিলাম। সাথে সাথেই মণিটা ফেটে রক্ত গড়গড় করে বের হতে লাগলো। আরাফের পুরো শরীরটা ছটফট করতে লাগলো। চেয়ারের উপর রুমের ভিতরে থাকা লোকজনও এমন ভয়াবহ দৃশ্য দেখে সবাই এক হাত পিছিয়ে গেল। রাফিও পিছিয়ে গেল। কিন্তু কিছু সময় পর চোখ বেয়ে পুরো শরীরে রক্ত বন্যা বয়ে গেল, আর শার্টেও 2-1 ফোঁটা রক্ত লেগে গেল। তারপর একটু পর আরাফের দেহ থেকে প্রাণ উড়ে গেল। আমি শুধুই তাকিয়ে আছি আরাফের দিকে। ভাই, আরাপ শেষ হয়ে গেছে। হ্যাঁ, এবার তোরা এখান থেকে চলে যা। তার লাশের কী হবে? যেতে বলছি, সো
চলে যা সবাই। আর হ্যাঁ, আমাকে কয়েকদিন কোনো ফোন বা যোগাযোগ করার চেষ্টা করবি না। ঠিক আছে ভাই। তারপর রাফিও সেখান থেকে লোকগুলো চলে গেল। সবাই চলে গেল, আমি বসে না থেকে আমিও রওনা দিলাম চলে যাওয়ার জন্য। বাইরে গাড়িতে উঠে আগেই নিজের শার্টটা পাল্টিয়ে গাড়ি নিয়ে চলে এলাম আঙ্কেলের বাসার কাছে। আঙ্কেলের বাসা থেকে একটু দূর পার্কিং করে পেছনের সিট থেকে শার্টটা নিয়ে ডাস্টবিনে ফেলে দিলাম। পাশের দোকান থেকে অনুর জন্য কিছু আইসক্রিম ও চকলেট নিয়ে আঙ্কেলের বাসায় চলে এলাম। বাইরে বাসায় এসে কলিং বেল বাজালাম। ভিতর থেকে আঙ্কেল উত্তর দিল, কে ওখানে? আমি সূর্য আঙ্কেল। আঙ্কেল দরজা খুলে দিয়ে বললেন, শোনো বাবা, এত রাত করে বাসার বাইরে থাকাটা ঠিক না। আঙ্কেলের কথায় আমি নিজের হাতের ঘড়ির দিকে তাকালাম। রাত 10টা বাজে। সরি আঙ্কেল, আর হবে না। ঠিক আছে, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। তোমার জন্য অনু কিছু খায়নি, সকলে একসাথেই খাবো। অনু কই আঙ্কেল? তোমার রুমেই আছে। আমি রুমে গিয়ে টাস্কে খেয়ে পড়ি। আমার রুমে কি আমি কাকে দেখছি? অনু ও তার সাথে আমার এক্স গার্লফ্রেন্ড টয়া। কিন্তু এখানে কি তোর? এগুলো ভাবতে ভাবতেই টয়া অনু আমাকে দেখে ফেললো। টয়া আর অনু আমাকে দেখে ফেললো। টয়ার দিক তাকাতেই টয়ার মুখে দেখতে পেলাম একটা কালো ছায়ার মতো হয়ে গেছে। অনু এসে আমার হাত ধরে টয়ার কাছে নিয়ে গেল এবং বলতে লাগলো, ভাইয়া এ হলো আমার পাশের বাসার ভাবি। ভাবি ডাকাতেই আমার মনের ভিতরে ব্যথা হতে লাগলো। আর তখনই টয়া তার হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি টয়া, আপনি? আসসালামু আলাইকুম, আমি সূর্য হোসাইন। আমি হাত না বাড়িয়েই এর মধ্যেই কাজের মহিলা রহিমা এসে রাতের খাবারের জন্য ডেকে গেলেন। আমি আর অনু খেতে টেবিলে গেলাম। আর টয়া দরজা দিয়ে বের হবে এমন অবস্থায় আঙ্কেল দেখে বললেন, কই যাচ্ছ মামনি? আঙ্কেল আজকে বাসায় একটু কাজ আছে, আমি আসি। খেয়ে যাও মামনি। অন্যদিন খাবো, আজকে আসি। বলেই টয়া রুমের দরজাটা টেনে চলে গেল। টয়া চলে গেলে আঙ্কেল বলতে লাগলো, কি হয়েছে অনুমাটা? আমি কি জানি, ভাইয়াকে দেখার পর থেকে কেমন যেন করতে লাগলো টয়া ভাবি। সূর্য, তোমার সাথে কি কিছু হয়েছে টয়ার? কই না তো, কি হবে আমার সাথে? আমি তো আজকের প্রথম দেখলাম তাকে। আঙ্কেলের কথা বাড়ালো না, আর আমিও না। খেয়ে দিয়ে রুমে গিয়ে দেখতে পেলাম আমার নিয়ে আসা চকলেট ও আইসক্রিম অনুকে দেওয়া হয়নি। একদমই ভুলে গেছিলাম দেওয়ার কথা। আর এগুলোর জন্য টয়ায় দায়ী। ওর মুখ দেখেই তো সব ভুলে গেছি। তাই আমি অনুর রুমে গিয়ে অনুকে চকলেট ও আইসক্রিম দিয়ে এলাম। অনু আইসক্রিমের প্যাকেট খুলে দেখতে পেল সব পানির মতো হয়ে গেছে। আমি নিজের হাতে কিশমিশ করতে লাগলি। এটা কি আইসক্রিম? হুম। এই নাও, তুমি তোমার আইসক্রিম খাও, আমি না হয় চকলেট খাই। বলেই আইসক্রিমের পানির প্যাকেটটা আমার হাতে ধরিয়ে দিল। কি আর করার, আমি সেটা নিয়ে অনুর রুম থেকে বেরিয়ে বোঝা বলতিতে ফেলে দিলাম এবং রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আসছে না। টয়া আর আগের দৃশ্যগুলো শুধু চোখের মনে ভাসছে। টয়া আর আমার আগের দৃশ্যগুলো শুধু চোখের সামনে ভাসছে। টয়া আর আমার রিলেশনে থাকা অবস্থাতে আমি খুব ভালো ছিলাম, আর এখন ভিলেন হয়ে গেছি। তাহলে চলুন একটু অতীত সম্পর্কে জেনে আসি। 2 বছর আগে। হাই, আমি সূর্য, ছোট ভাই। আর বাবা নিয়েই আমাদের পরিবার। আর মা আলভির জন্ম দিয়েই চলে গেছে ওই দূর আকাশে। আমার জীবন বলতে গেলে ছোট ভাই আর বাবাই আমার জীবন। আম্মু চলে গেলে চাচা দাদা সবাই আব্বুকে বিয়ে করার জন্য আকনেতি করে। কিন্তু আমার আব্বু একটাই কথা, আমার সন্তানকে নিয়ে বাকিটা জীবন বাঁচতে চাই। আমার আর জীবন সঙ্গিনীর দরকার নাই। এর জন্যই বাবাই আমার জীবন। আমরা গরিব ছিলাম তখন, তবুও বাবার কাছে যা চেয়েছি তাই দেওয়ার আপ্যায়ন চেষ্টা করিয়েছেন তিনি। কষ্ট হলেও দিয়েছে। আমি বাবাকে খুব ভালোবাসি, কিন্তু কখনো জড়িয়ে ধরতে পারিনি। কিন্তু ইচ্ছে আর একদিন না একদিন বলবই। তখন কলেজ নতুন, ফার্স্ট ইয়ারে পড়ি। টয়া একজন কলেজের ফার্স্ট ইয়ারে পড়তো। আমি টয়াকে
একদিন কলেজে সবার সামনেই প্রপোজ করি। টয়াও রাজি হয়ে গেল। আমাদের রিলেশন শুরু হলো। টয়াকে নিয়ে ঘুরতাম, একসাথে বসতাম, অনেক ভালোবেসে ফেলেছিলাম। কলেজে এলে সব সময় সাথে থাকতাম, আর বাসায় গেলে ফোনেই পরে থাকতাম। আর টয়া মাঝের মধ্যে খাবার নিয়ে আসতো, আমাকেও খাইয়ে দিত। এইভাবেই কয়েক মাস হয়ে গেল। আমাদের একদিন টয়া ক্লাস শেষ করে আমায় বলল, চলো বিয়ে করে ফেলি। কিন্তু কেন? আমাকে বিয়ে করবে না তুমি? করবো তো, কিন্তু হঠাৎ করেই বা কেন? আব্বু আম্মু বিয়ের জন্য চাপ দিচ্ছে, আমার কোনো কথাই শুনছে না তারা। আচ্ছা, কালকে। সেদিনের মতো চলে যাই কলেজ থেকে। পরের দিন সেখানে এসে দেখি টয়া নেই। ভাবলাম হয়তো একটু দেরি হবে, তাই ওয়েট করতে লাগি। কিন্তু 2 ঘন্টা চলে গেল, তাও টয়া এলো না। কল দিয়েই ধরছে না, বলছে বিজি। তারপর আমি নিজেই গিয়ে ওর বাসায় দেখি দরজায় তালা ঝুলছে। আপনাদের আগের ঘটনা বলতে বলতে ঘুমিয়ে পড়লাম আমি। দরজায় তালা ঝুলছে, এর পরের থেকে না হয় অন্য একদিন শোনাবো। আপনাদের আগের ঘটনা বলতে বলতে ঘুমিয়ে পড়লাম আমি। দরজায় তালা ঝুলছে, এর পরের থেকে না হয় অন্য একদিন শুনবেন। আমি এর মধ্যে একটু ঘুমিয়ে নিই, কেমন? বর্তমান সকালবেলায় ঘুম ভাঙলে দেখতে পাই জানলা দিয়ে রুমে আলো ঢুকছে। আর তখনই রহিমা মহিলাটি কফি আর নিউজ পেপার নিয়ে দিয়ে চলে গেলেন। আমি উঠে বসে পড়লাম। কপিটা হাতে নিয়ে নিউজ ফেডে চোখ রাখতেই আরাফের নিউজটা নিজের চোখে পড়ল। দেখতে পেলাম আরাফের চোখে আমার সেই কলমটা রয়ে গেছে। বললাম, কপিটা হাতে নিয়ে নিউজ ফেডে চোখ রাখতেই আরাফের নিউজটা চোখে পড়ল। দেখতে পেলাম আরাফের চোখে আমার সেই কলমটা রয়ে গেছে, আর আমার মুখে জ্বলন্ত হাসি ফুটেছে। নিউজটা বিছানার পাশে ছোট টেবিলে রেখে কফিটা শেষ করে রেডি হয়ে অনুকে সাথে নিয়ে ওর স্কুলের দিকে রওনা এলাম। আমার কলেজে আসলে মারুফ আমায় পাকড়ালো আর বলল, এইভাবে চেপে ধরলি কেন? আমাকে একটা হেল্প করে দিতে হবে তোর। কি হেল্প? কলেজের ক্রাশ গার্লের কাছে বলতে হবে আমি তাকে ভালোবাসি। সরলি তুই? আমি কোনো ব্রোকার টেকার হতে পারবো না। তুই গিয়ে অন্য কাউকে বল। প্লিজ দোস্ত, এমন করে বলিস না। মারুফের এমন আকুতি করায় বললাম, ঠিক আছে, কিন্তু আমি তাকে চিনি না। ওহ তাই তো, আচ্ছা চল আমার সাথে। তারপর মারুফ আমাকে লাইব্রেরি রুমের দিকে নিয়ে হাত দিয়ে ইশারা করিয়ে বলল, ওটাই। মেয়েটিকে দেখার সাথে সাথেই নিজের ভেতরটা কেমন করে মোচড় দিয়ে দিল। এত সুন্দর একটা মেয়ে, যা বলে বোঝানো যাবে না। যা তুই গিয়ে বল তো আমি তাকে ভালোবাসি। কিন্তু মেয়েটি তো পড়াশোনা করেছে টেবিলে। মেয়েটা সবসময় পড়াশোনা নিয়ে থাকে, ব্রিলিয়ান্ট ছাত্রী আমাদের কলেজের। টেবিলে এখন যদি গিয়ে বলি কিছু তো আবার বলবে না। তুই এত ভীতু কেন? আমি যদি ভীতু হই তাহলে তুই তো আস্ত ভীতুর ডিম। দেখ, এখন তর্ক করার সময় না, তুই যা তো। মার্বের কথায় আমি মেয়েরই পড়ার টেবিলের কাছে এসে কাশি দিলাম। মেয়েটি পড়া বাদ দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, কিছু কি বলবেন? জি না। কি জি না? বললে বলতে পারেন। আপনার নাম? কিরণ। সুন্দর নাম তো। আমি সূর্য হুসাইন। আর কিছু বলবেন? আপনাকে একজন ছেলে ভালোবাসে। আমি মনে সাহস নিয়ে কথাগুলো বললাম। হ্যাঁ, ভালো তো। ভালো? তা সেই ছেলেটা কে শুনতে পারি? ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে সে। আমি হাত দিয়ে মারুফের দিকে ইশারা করালাম, আর মেয়েটা সেদিকে তাকালো। মারুফ একটা মুচকি হাসি দিয়ে শার্টটা ঠিক করলো। আচ্ছা, আমি এখন আসি। কই যাবেন? যে আমাকে ভালোবাসে তাকেও তো আমায় ভালোবাসা দিতে হবে, তাই না? বলেই ব্যাগটা গুছিয়ে মারুফের সামনে গেল, কারণ মারুফ তো মহা খুশি। কিরণ মারুফের সামনে গিয়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় লাগিয়ে দিল। মারুফের 2টি গালে। আমার নিজের গালে হাত পড়লো আমার। তারপর কিরণ
আর দিকে একবার তাকিয়ে চলে গেল। মারুফ ওখানে ঠাই হয়ে দাঁড়িয়ে রইল। আমি ওর কাছে গিয়ে, কি হলো রে মারুফ? কি আর হলো, কিরণ 2টা থাপ্পড় মারলো। তারপর কিছু সময় চুপ থেকে, ওই তুই কি আমায় নিয়ে আজে বাজে কথা বলেছিস, যে কারণে আমার কাছে এসে থাপ্পড় মারলো? হ্যাঁ, এখন দোষ দে আমার। আমি শুধু বলেছিলাম তুই ওকে ভালোবাসিস, জাস্ট এতটুকুই। তখনই ক্লাসের ঘন্টা বেজে উঠল। আমি আর মারুফও ক্লাসে চলে গেলাম। কিন্তু আমার বারে বারে কিরণ মেয়েটির চেহারা ভেসে উঠছিল আমার চোখের সামনে। তাই আর চুপ না থাকতে পেরে মারুফকে জিজ্ঞাসা করলাম, কিরণ কোন ইয়ারে পড়ে রে মারুফ? কি, তুই আমার সেটিং না করিয়ে নিজের সেটিং করাতে গেছিলি? আরে তা না, তাহলে নাম জানলি কেমনি? তারপর থেকেই জেনে নিছি। তার মানে সে তোর ভবিষ্যৎ ভাবি? কি কারণ আমার ভাবি? অবশ্যই। সে কি তোকে ভালোবাসে বলেছে? বলেনি, তবে বলবে। থাপ্পড় তো খাইলি। যেদিন বলবি ভালোবাসি সেদিন না হয় আমি বলবো। এইভাবেই কথা বলে কলেজের ক্লাস শেষ করে অনুকে সাথে করে বাসায় নিয়ে আসি। এইভাবে কয়েকটা দিন পার হয়ে গেল। একদিন রাফিকে ফোন করে বলে দিলাম মিলি নামের একটা মেয়েকে কিডন্যাপ করে ওর বাবা থেকে মোটা অঙ্কের টাকা দাবি করতে। আমার কথা মতো রাফিরা তাই করে। মিলির বাবা আরমান খানকে টাকার কথা জানাতেই আরমান খান বলে, হিজড়ার দল, তোরা আমার থেকে একটা টাকাও পাবি না। আমার মেয়ের সঙ্গে যা করবি কর, শুধু শুধু ধমকি দিয়ে লাভ নেই। সাথে সাথেই কল কেটে দিয়ে রাফি চলে গেল সূর্যের কাছে। আমি তখন চেয়ারে বসেছিলাম, নিজের ল্যাপটপেই কিছু কলেজের কাজে। কি হয়েছে, তোর মুখ এমন কেন? ভাই, আরমানের বাচ্চা আমাদের হিজড়া বলছে, আর সে আমাদের অ্যামাউন্টে টাকা দিতে অস্বীকার করছে। এখন কি করতে পারি বলেন? ও এই ব্যাপার, পার্সেল পাঠিয়ে দে তাহলে। ভাই বুঝছি, আপনি কি বলতে চাইছেন? তারপর রাফি গিয়ে যেখানে মিলিকে বেঁধে রেখেছিল সেখানে গেল। ধোঁয়াভর্তি রুমের ভিতরে মিলিকে বেঁধে রেখেছিল সেখানেই। মিলির সামনে একটা চেয়ার টেনে বসে পড়ল রাফি। তোর ড্যাড তো আমাদের পাওনা দিচ্ছে না, বল এখন কি করব? শোন, তোদের পাওনা তো দূরের কথা, আমি মরে গেলেও তার কিচ্ছুটা দিবে না। ও আচ্ছা, তাহলে তাই হোক। রাফির লোকেরা বাইরে বসেছিল। রাফি ডেকে কয়েকজন ছেলে পুলে রুমের ভিতরে এলো। বেশি কিছু না, শুধু একটা আঙ্গুল পার্সেল হিসেবে পাঠিয়ে দে এই মেয়ের বাপের কাছে। রাফির কথা মতো ছেলে পুলে মিলির হাতের আঙুলটা কাটার জন্য হাড় ধরতেই মিলি বলে উঠল, প্লিজ এমনটা করবেন না, আপনাদের পাওনা দেবে আমার ড্যাড। এখন আর লাভ নেই, আগে পার্সেল তারপর বাকি সব। তারপর রাফির দলের ছেলে মিলির হাত টেবিলের উপর রেখে আঙুল কেটে নিল। আর নীলি হাওমাও করে কান্নায় ডুবে গেল। যেন এক প্রকার মরণ যন্ত্রণা, যা কথায় কাউকে বোঝানো যাবে না। রাফির লোকেরা রাফির কথা মতো কাজ করলো। মিলির আঙুল কেটে পাঠিয়ে দিল আরমান খানের অফিসে পার্সেল হিসাবে ছোট্ট একটা বাক্সে। আরমান খান পার্সেলটা খুলতেই ছিটকে পড়ল চেয়ার থেকে ফ্লোরে। আর তখনই রাফির কল এলো। আরমান খান উঠে টেবিলে রাখা ফোনটি রিসিভ করে হনস্থ হয়ে বলে, আরে ভয় পাচ্ছিস মনে হচ্ছে? ভয় পেলেও কিছু করার নাই, আমরা তো হিজড়া। না ভাই, আমি হিজড়া, আপনারা নন। কত টাকা লাগবে এবং টাকাগুলো কোথায় দিতে হবে? কত টাকা আর কোথায় টাকা দিতে হবে সেটা মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি। রাফি ফোনটা কেটে দিয়ে আমার কাছে ফোন করলো। কাজ হয়েছে ভাই, কত অ্যামাউন্ট চাইবো? আগের মতোই নাকি? আগেরবার ছিল 22 লাখ, এখন 50 লাখ। আর ঠিকানা তোকে SMS করে পাঠিয়ে দিচ্ছি, দেখ। তারপর রাফি ফোনটা কেটে SMS-টা
কফি করে আরমান খানের নিকট পাঠিয়ে দিল। আর তখন অফিস থেকে আরমান খানের মেসেজ করলো। ঠিক আছে। আরমান খান রাফি দেওয়ার ঠিকানায় গিয়ে দেখলো সেখানে কেউ নেই। কল দিল। রাফি রিসিভ করে বলল, টাকাগুলো সেখানে রেখে দাও। ঠিক আছে, কিন্তু আমার মেয়ে মিলি? টাকাগুলো পেলে অবশ্যই ছেড়ে দেবো তাকে। ঠিক আছে, আমি টাকাগুলো রেখে চলে যাচ্ছি। আরমান খান তার কথা মতো করলো। টাকার ব্যাগটা সেখানে রেখে দিয়ে চলে গেল। আরমান খান চলে গেলে রাফি গিয়ে সেখানে টাকা রাখার কথা সেখানে গিয়েই, কিন্তু অদ্ভুত বিষয় হলো টাকার ব্যাগের জায়গাটা একটা কাগজে লেখা আছে এসটিভি। রাফি রেগে গিয়ে আবারও আরমানকে ফোন করে বলে, ওই তোর মেয়েকে তো এখন আর বাঁচাতেই পারবি না। কেন স্যার, কি হয়েছে? যে কারণে এমন কথা বলছেন? আমি তো আপনাদের ডিমান্ড অনুযায়ী টাকা আমি নিজে রেখে এসেছি। টাকা নয়, একটা কাগজে এসটিভি লিখে আসতোস তুই। রাফি রেগে গিয়ে আবারও আরমানকে ফোন করে বলেই রাফি ফোনটা কেটে সূর্যকে ফোন করে সমস্ত ঘটনা জানায়। হয়তো অন্য কেউ আমাদের চোরের উপরে বাটপারি করেছে। হতে পারে ভাই, কারণ আরমান খান তো মিথ্যা কথা বলার পাবলিক না। তা এখন কি করব ভাই? মিলি, মেয়েটাকে ছেড়ে দে। ঠিক আছে, কোথায় রেখেছিস ঠিকানা দে। তারপর রাফি আমায় মিলিকে বেঁধে রাখার ঠিকানা দিল মেসেজ করে। সেই ঠিকানায় বাসায় গিয়ে ভিতরে ঢোকার আগেই মাস্ক ও শার্টের হাতা গোছানো থেকেই ছেড়ে দিলাম। ভিতরে গিয়ে দেখি একটা অন্ধকার রুমের ভিতরে মিলিকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে এবং রুম ভর্তি একরকম ধোয়া বইছে আর হাতের আঙুলটা কাটার জায়গা থেকে রক্ত বেরোচ্ছে। আমার খুব রাগ হচ্ছিল, টাকার জন্যই এত কিছু করলাম, কিন্তু মিলল না এক কান্না করি। আমাকে দেখতে পেয়েই মিলি বলতে লাগলো, কে তুমি? আমি যেই হোক না কেন, এখানে সেসব বলে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। হাতে ধরি, পায়ে ধরি, খুলে নিজের কোলে রাস্তায় নিয়ে এলাম এবং একটা ট্যাক্সিকে ডেকে মিলিকে উঠিয়ে ওর ঠিকানা দিয়ে আমি মিলিকে রেখে চলে গেলাম আঙ্কেলের বাসায়। রাফি ওদিকে ওর সিম পাল্টিয়ে নেয়। ও আমায় আগেই বলেছিল যে এসটিভি এর কথা, তাই আঙ্কেলের বাসায় এসে নিজের রুমে বসে বসে সেটা নিয়েই ভাবছিলাম। তখনই একটা আননোন নম্বর থেকে কল আসলো। আমিও রিসিভ করলাম। তোর নাম নিয়েছি বলে কিছু মনে করিস না। আমার নাম মানে? এস এ স্টুডেন্ট, টি এ দি, বি এ ভিলেন। মানে হলো এই যে তোর নাম দি ভিলেন, আর তোর টাকাগুলো আমিই নিয়েছি। আর নাম হচ্ছে STO। নিয়ে নে, আমি যেদিন তোকে পাবো, তোর দেখা পাবো, সেই দিন তোর লাস্ট দিন হবে। আগে তো খুঁজে বের কর, তারপর দেখা যাবে কে কি করে। ফোনটা কেটে গেলে মাথার ভিতরে হাজারটা প্রশ্ন নিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন কলেজে যেতেই মিলিকে দেখতে পেলাম। মিলিকে আর আগের মতো দেখাচ্ছে না, বরং সুন্দর মতো কলেজের ড্রেস এবং চুপচাপ বসে আছে দূরের বেঞ্চে। আমি সেই দৃশ্যটার দিকে সাইলেন্ট অবস্থায় তাকিয়ে আছি। আর ঠিক সেই মুহূর্তে মারুফ এসে আমার কাঁধে হাত রেখে বলল, তৌফিক ভাই তোকে ডাকছেন। তৌফিক আবার কে? তৌফিক হচ্ছে আমাদের কলেজের বড় ভাই, আর সে নাকি তোকে চেনে। আচ্ছা, তা কোথায় তৌফিক ভাই? তারপর মারুফ আমাকে হাত দিয়ে দেখিয়ে দিল তৌফিক ভাইকে। আমি দেখতে পেলাম তৌফিক ভাইয়ের চারপাশেও কয়েকজন ছাত্র আছে বসে, আর তারা আমার দিকেই তাকিয়ে আছে। আমি চলে এলাম তৌফিক ভাইয়ের কাছে। ভাইয়া, আমাকে কি আপনি ডেকেছেন? হ্যাঁ। আমাকে নাকি আপনি চেনেন? না, আর চিনতেও চাই না। তুই নাকি কলেজে নতুন? হ্যাঁ ভাই, আমি কলেজের নতুন। ফার্স্ট বার তো, তাই থাপ্পড় টাপ্পড় দিলাম না। কিসের জন্য মারবেন? আর কিসেরই বা প্রথমবার? আর এই কথায় সবাই হো হো করে হেসে দিল। মিলিয়ে আপুর কি বিয়ে হয়ে গেছে?
আমার কথায় সবাই চবার হো হো করে হেসে উঠল। আরে হয়নি এখনো, কিন্তু হবে আমার সাথে। ও, তাহলে তো খুশির খবর। অবশ্যই। আর হ্যাঁ, মিলি আপু নয়, ভাবি এখন থেকে বলবে। ঠিক আছে দুলাভাই। মায়ের খাওয়ার শখ জাগছে তাই না? আমি আবার কি করলাম? আমি তোর কোন জন্মে দুলাভাই লাগি রে? হ্যাঁ, ভাই আপনি তো বলেন মিলি আপুকে ভাবি ডাকতে, তাই বললাম আপনাকে ভাই না ডেকে দুলাভাই ডাকতে হবে। আমার আমার কথায় আমারও সবাই হেসে দিল। তৌফিক ভাই, সর বাপ, তুই মিলিকে আপুই ডাকিস, তারপরও আমাকে ভাই ডাকিস? যা সর সামনে থেকে। তারপর বড় ভাইয়ের নির্দেশে চলে গেলাম তাদের সামনে থেকে। আমি সরে যাওয়ার মারুফ এসে পড়ল আমার কাছে। কি বললো রে তৌফিক ভাই তোরে? কিছু না তেমন। একটা ভালো খবর আছে। কেমন? কিরণ নাকি আজকে কলেজের সবার সামনে তার ভালো লাগা এবং ভালোবাসার মানুষটার নাম ঘোষণা করবে। তো এতে খুশি হওয়ার কি আছে? তুই বুঝবি না, কিরণ আমার নামই বলবে। আইসে তোর নাম বলবে? ভালো। আমরা কথা বলার এক পর্যায়ে হঠাৎ কিরণ মাঠের সবচেয়ে উঁচু স্থানে মাইক হাতে বলল সবাইকে তার সামনে আসতে। সকলেই কিরণের ডাকে সাড়া দিয়ে ওর সামনে জায়গাটা চলে গেল। আমি আর মারুফও চলে এলাম। সবাই চলে এলে কিরণ বলতে আরম্ভ করলো। হয়তো প্রায় ছাত্রছাত্রী জানে যে আজকে আমার ভালো লাগা এবং ভালোবাসার মানুষটার নাম বলবো, যাকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। তোমরা হয়তো কেউ জানো না। কেউ কি জানো? সবাই বলল না, জানি না। কে সে? আমিও এক কথাই বললাম, কিন্তু মারুফ কিছু বলল না। চুপ করে দাঁড়িয়ে রইল। আর মারুফের মুখের হাসি। আচ্ছা তাহলে শোনো, সে হলো আমাদের কলেজের নতুন স্টুডেন্ট সূর্য। কিরণের এক কথায় আমি অবাক হয়ে, কি আমি? তুমি। ভিড়ের ভিতরে আমি ছিলাম, কিন্তু ছাত্রছাত্রীরা সাইড হয়ে দাঁড়ালো। কিন্তু কিরণও আমার কাছে এসে আমার হাত ধরে বলল। আমি মারুফের দিকে তাকিয়ে দেখলাম মারুফ অন্যদিক হয়ে তাকিয়ে আছে। তারপর আমি কিরণের থেকে নিজের হাতটা ছাড়িয়ে বললাম, না, আমার জীবনে তোমাকে দেওয়ার মতো কোনো জায়গা নেই। আমি চারিপাশে তাকিয়ে দেখলাম। শোনো কিরণ, আমি কি তোমায় কখনো বলেছি আমি তোমাকে ভালোবাসি? বলিনি তো, তাই না? কারণ তুমি তোমাকে ভালোবাসোই না। আর তুমি মারুফের দিকে একবার তাকাও, ও তোমায় পাগলের চেয়েও বেশি ভালোবাসে। ও ভেবেছিল যে তুমি হয়তো তার নাম ঘোষণা করবে, কিন্তু না। শোনো, যে তোমায় ভালোবাসে তুমিও তাকে ভালোবাসো। আর যে তোমায় নিয়ে এগুলো চিন্তা করে না তার হতে চেও না। এর পরিণাম শুধুই কষ্ট হবে। কিরণ কিছু বলতে গেলেই আমি সেখান থেকে সকলের সামনে থেকেই চলে যাই, ক্লাস মিলাস বাদ দিয়ে। যাওয়ার সময় একবারও পিছন দাঁড়িয়ে তাকায়নি। তাকালে ভাববে ওর জন্য আমার ফিলিংস আছে, কিন্তু আসলেই নাই। রাস্তা দিয়ে হাঁটছি আনমনে। অমনি দেখতে পেলাম টয়াকে। টয়াকে দেখতে পেয়ে আমি একটু ধমকে রইলাম। টয়াকে দেখি ওর হাজব্যান্ডের সাথে রিকশায় করে কই যেন যাচ্ছে। আমি এই দৃশ্যটা দেখছি, তখনই কে যেন আমাকে ফোন ধরলো। ফোনটা পকেট থেকে বের করে হাতে নিয়ে দেখি মারুফ। ভাবতে লাগলাম মারুফ হঠাৎ করে অমন সময় আমাকে ফোন করলো কেন। ভাবতে ভাবতেই ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করার সাথে সাথেই মারুফ হাঁপাতে হাঁপাতে বলল, কই আছোস তুই? রাস্তায়। কিন্তু কি হয়েছে, এমনভাবে হাঁপাচ্ছিস কেন? পুলিশ তোকে খুঁজছে কলেজে এসে। পুলিশ আমাকে খুঁজছে মানে? আমি কি করলাম? তুই কিছু করিসনি, কিন্তু কিরণ করেছে। তুই তাকে না করায় সে তার কলম দিয়ে নিজের বুকের ভেতর ঢুকিয়ে দিয়েছে। আর এই খবর পাওয়া মাত্রই কিরণের আব্বু তার বন্ধু ও AR রহমান কমিশনারকে ফোন করে বলে যে যার জন্য এগুলো করেছে তার মেয়ে 2 ঘন্টার মধ্যে তার সামনে হাজির হওয়া চাই। তাড়াতাড়ি এত কিছু ঘটে গেল? হ্যাঁ রে, কিছু করার নাই। তুই পারলে কয়েকদিনের জন্য পালিয়ে থাক। আমি কি খুনি নাকি পালিয়ে বেড়াবো? তারপরও সুইসাইড করার তো। সে যাই হোক না কেন, তা কিরণ এখন কই? ওকে হসপিটালে
আইসিসিতে দেওয়া হয়েছে। আমি মারুফের সাথে কথা বলছি, এর মধ্যেই পুলিশের জিপ এসে আমাকে ঘিরে নিল। আমি সেই অবস্থাতেই মারুফকে বললাম, আমার এখানে পুলিশ চলে এসেছে, রাখি, পরে কথা হবে। বলেই ফোনটা কেটে দিয়ে পকেটে রেখে দিই। তারপর দুইজন পুলিশ এসে আমার হাতে তাদের হেলথ কাপ পরালেন এবং আমাকে তুলে নিয়ে গেলেন পুলিশ জিপেই। চারিপাশের লোকজন তাকিয়েছিল আমার দিকে, সবাই তাকিয়েছিল। পুলিশের জিপটা থানায় না নিয়ে মোড়ে ঘুরিয়ে অন্য একটা জায়গায় নিয়ে এলো। আমাকে জিপ থেকে নামালো দুইজন পুলিশ, আর বাকিরা চারিপাশেই দাঁড়িয়ে আছে। আমি চারিপাশে তাকাতেই দেখতে পাই পুরনো একটা বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছে পুলিশের বাহিনীগুলো। বাড়িটা ভেতরে নিয়ে গিয়ে দেখি আমাকে দাঁড় করিয়ে সবাই চারিপাশে পজিশন নিয়ে নিল। সবাই ফায়ার করবে এমন পজিশন নিয়ে নিল। আমার সামনে একটা টেবিল ও তার পাশে 2-3টা চেয়ার। হঠাৎ করে এর আর রহমান কমিশনের আর তার সাথে অন্য একটা লোক আসলেন। মার্পের কথাই মনে পড়লো, এটাই তাহলে কিরণের বাবা। বুঝতে পারলাম আমাকে মারার জন্য না, হয়তো কিছু অ্যাডভাইস দেওয়ার জন্য তুলে এনেছে পুলিশ দিয়ে। তাই আমি আর আমার ঘড়ির সিস্টেম কল করে রাফি ও ছেলেফেলেদের আসতে বললাম না। তারা দুজন এসে চেয়ারে বসে পড়ল, আর কিরণের বাবা বলল, শুন স্যামরা, আমার মেয়ের কিছু হলে তোকে এখানে শুধু শুধু কষ্ট করে তুলে নিয়ে আসতাম না, ওখানে শেষ করার অর্ডার করতাম। আমার মেয়ে বেঁচে গেলে মানে তুইও বেঁচে গেলি। এর পরের বার সাবধানে থাকবি। আর এর পরের বার আমার মেয়ের কিছু হলে তুমি আর নে চান্দু। কিরণের বাবা বলেই ওকে ছেড়ে দিয়ে যেখান থেকে তুলে নিয়ে এসেছিল। তারপর আমি বললাম, আপনাকে রেখে আসার দরকার পড়বে না, আমি একাই যেতে পারবো। আর হ্যাঁ, আপনার মেয়েকে সামলান, তা না হলে হয়তো আপনারই সমস্যা হবে। বলেই আমি এআর রহমান কমিশনার ও কিরণের বাবার সামনে থেকে চলে গেলাম। রাস্তার পাশে এসে একটা অটোতে উঠে পড়লাম। অটোতে এসে ঠিক অনুর স্কুলে এসে পড়লাম। অনুর স্কুলে ছুটি না হওয়ায় বসে রইলাম বাইরে থাকা চায়ের দোকানের বেঞ্চে। দোকানদারকে বললাম 1 কাপ চা দিতে। তারপর বেঞ্চ থেকে বসলাম। দোকানদার চা দিয়ে দিল, আর আমি চা খেতে লাগলাম। খাওয়ার এক পর্যায়ে পকেটে থাকা ফোনটা বেজে উঠল। তাই আমি চাটা বেঞ্চে রেখে পকেট থেকে ফোনটা বের করলাম। মোবাইলটা বের করার পর দেখতে পেলাম আব্বুর ফোন। আব্বু তো আঙ্কেলের কাছে প্রতিদিন ফোন করবে, হঠাৎ আমার কাছে কেন? এইগুলো ভাবতে ভাবতেই রিং বেজে বেজে কেটে গেল। তাই আমি নিজেই কল ব্যাক করি। ওপাশ থেকে রিসিভ করতেই ছোট ভাই আলভি বলে উঠল, ভাইয়া তুই ঠিক আছিস? আলভির এই কথায় আমি একটা ঢোক গিলে ফেললাম। আমার আবার কি হবে? আঙ্কেল বলল কিছুক্ষণ আগে তোকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে, তাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ, নিয়ে গেছিল কিছু জিজ্ঞাসা করার জন্য। জিজ্ঞাসা করার পর ছেড়ে দিয়ে চলে গেছে। এটা কি আব্বু জানে? না, আব্বু তো একটু বাজারে গেছে আর মোবাইল ভুলবশত রেখে গেছে, তাই কিছু জানে না। ও ভালো, আব্বুকে কিছু জানতে দিস না। ঠিক আছে ভাইয়া। তা পড়াশোনার কি অবস্থা তোর? ভালো ভাইয়া। আচ্ছা, ভালো থাকিস। আর বাসায় বা তোর কিছু দরকার হলে সোজা আমার কাছে ফোন করিস, কেমন? তুমি কি জব করো যে টাকা পাবে? একটা ওয়েটার জব পেয়েছি। আলবিকে আমি মিথ্যা বললাম। আচ্ছা, কিছু প্রয়োজন হলে জানাবে। আচ্ছা তাহলে রাখি, ভালো থাকিস আর আব্বুর খেয়াল রাখিস। বলেই ফোনটা কেটে দিলাম। মোবাইলটা পকেটে রেখে বেঞ্চে থাকা চায়ের চুমুক দিলাম, কিন্তু সেই চা আর নেই, শরবত হয়ে গেছে ঠান্ডা হয়ে। তাই আমি পেছনে না ঘুরেই চা ফেলে দিয়ে কাপটা বেঞ্চে রাখলাম। তারপর আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি অনু ছুটির সময় হয়ে গেছে, 10 মিনিট বাকি আছে। তারপর ঘড়ি রেখে সামনের দিকে তাকালাম, দেখতে পেলাম একটা বট গাছের মতো মেয়ে দাঁড়িয়ে আছে। হাত দুটো মাজায় রেখে রাগ করে দাঁড়িয়ে আছে এবং আমার দিকেই তাকিয়ে আছে। অবশ্যই মেয়েটা আমার মনের ঘরের রানী বানানোর মতোই। আমি একটা ধমকে লাগিয়ে দিলাম, এই মেয়ে আমার দিকে তাকিয়ে কি তোমার? আমার এমন ধমকটা মেয়েটার
হাতগুলো কোমর থেকে নামিয়ে দিল আর চোখগুলো ঠিক করে নিয়ে বলতে লাগলো, দেখে তো মনে হয় আপনি ভদ্র ঘরের ছেলে, তা ব্যবহারটা কেন অসভ্যদের মতো? আমি ভদ্র ঘরের ছেলেই, আর আপনার সাথে কি এমন করেছি যার জন্য ব্যবহার টানছেন? আমার পায়ের দিকে তাকান। ও হ্যালো, আমি বাজে ছেলে নয় যে আপনার পায়ের দিকে তাকাবো। আমার পায়ের দিকে তাকান। আমার পায়ের কি হাল করেছেন সেটা দেখেন। মেয়েটির কথায় আমি তার পায়ের দিকে তাকাতেই দেখতে পাই যে আমার সেই চা। মেয়েটার পায়ে মানে হলো তার পায়ের গিরা থেকে পায়ের তালু পর্যন্ত আমার চায়ের শরবতটা লেগে কাপড়গুলো নষ্ট হয়ে গেছে। আমি তার পায়ের সেই দৃশ্যটার দিকে তাকিয়ে আছি। তখনই মেয়েটা বলল, মিস্টার, আপনি না ভদ্র ঘরের ছেলে? আমি তো ভদ্র ঘরের ছেলেই। তাহলে একটা মেয়ের পায়ের দিকে তাকিয়ে আছেন কেন এতক্ষণ ধরে? লজ্জা শরম নেই নাকি আপনার? লজ্জা শরম সবই আছে, কিন্তু আমি বুঝি না মেয়েরা তাদের ডান পায়ে কালো রঙের ফিতা পরে কেন। কেন পরে সেটা আপনার না জানলেও চলবে, কিন্তু এখন আমার ড্রেসটার কি হবে? ড্রেসটার বিষয়টা আমি দেখব। তাহলে শোনেন, মেয়েরা কেন কালো রঙের ফিতা পরে তাদের পায়ে? বলুন তাহলে। মেয়েরা রাতে বিছানায় মানে বিসর্জন করে দেয়, তাই তারা কালো রঙের ফিতা পরে। মানে? থাক, বলার দরকার নাই। বলেন। আচ্ছা, মেয়েরা বিছানায় মূত্র বিসর্জন করে, তাই এটা পরে। আমার কথা মেয়েটি পেছন ফিরে চলে যেতে লাগলেই আমি তার হাতটা ধরে ফেলি, আর তার উপর স্বরূপ মেয়েটার হাতের 5টা আঙুলের পরকিষ্ট হয় একটা থাপ্পড়ের দ্বারা। সেখানে কয়েকজন লোকও তাকিয়ে তাকিয়ে শুধু দেখলো, কিন্তু তারপরেও আমি পিছুপা না হয়ে হাতটা ধরে দোকানের কাছে নিয়ে এলাম। মেয়েটা অনেক মস্তুর মুচকি করতে লাগলো। দোকানদারকে বললাম, চাচা 1 বোতল পানি দেন তো। আমার কথায় দোকানদার চাচা 1 বোতল পানি বোতলটা এগিয়ে দিল আমার দিকে। বোতলের মুখটা আমি নিজের মুখ দিয়েই খুলে মেয়েটার পায়ের গিটার পর্যন্ত মারলাম। তাতে সেই চায়ের শরবতটা চলে গেল, আর সাথে সাথেই অনুর স্কুল ছুটির ঘন্টাও বাড়ি দিল পিয়নো এসে। আর তাতেই সবাই হই হইচই করে বেরোতে লাগলো। তারপর আমি হাত ছাড়ে দিয়ে চায়ের দোকানের বিলটা দিয়ে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে অনুকে খুঁজতে লাগি। এর মধ্যেই সেই মেয়েটি আমার সামনে এসে বলল, সরি প্লিজ। আপনি তো দোষ করেননি, দোষ তো আমারই ছিল, তাই আমি সরি। থাপ্পড় মারার জন্য সরি, আমি কিন্তু কানে ধরবো সরি কবুল না করলে। আচ্ছা থাক, ওকে। অনুও চলে এলো আমার কাছে। আরে ম্যাম, আপনি এখানে? আমি এদিক ওদিক তাকিয়ে বললাম, অনু ম্যাম কই? কেন, তোমার সাথেই তো। আমি হাত দিয়ে ইশারা করে, উনি তোমাদের ম্যাম? আরে না না, আমি মেম নই। তাহলে বুঝিয়ে বলুন তো। আসলে আমার আব্বু এই স্কুলের টিচার, তিনি আমাকে কলেজে নিয়ে আসেন, আর আমি আজকে তার জন্য অপেক্ষা করছি। মাঝে মধ্যে স্কুলের ভেতর ক্লাসরুমে ঢুকি, আর তাই হয়তো বা সকল স্টুডেন্ট টিচার ভাবে আমাকে। ও এই ব্যাপার। আচ্ছা অনু, উনি কে হয় তোমার? এ হলো আমার বড় ভাইয়া, আর আমার ভাই স্যার পৃথিবীর শ্রেষ্ঠ ভাইয়া। এটার সাথে কথা বলছে, তখন আঙ্কেলের ফোনটা আসলো, আমি রিসিভ করলাম। অনু কি তোমার সাথে এখন? জি আঙ্কেল। তাড়াতাড়ি তোমরা বাসায় চলে এসো, কারা যেন। বলার সাথে সাথেই আঙ্কেলের কলটা কেটে গেল। আমি একটু ঘাবড়ে গেলাম। আমি ভাবলাম হয়তো সেই কিরণের বারবারই কাজ, তাই আমি একটু হাড়াতড়া করে অনুকে বললাম, চলো অনু, বাসায় যেতে হবে। আচ্ছা বাই ম্যাম, ভালো থাকবেন। তুমিও ভালো থেকো, বাই। আর মেয়েটি আমাকে বলল, আমার নাম একা, আর আপনার? অন্যদিন কথা হবে, আল্লাহ হাফেজ বলেই বাসায় যাওয়ার জন্য অটোতে বসে পড়লাম। আর কিছুক্ষণের মধ্যেই চলে এলাম বাসায়। কিন্তু বাসায় এসে দেখি অনেকগুলো লোকজন মিলে আঙ্কেলের চেয়ারের চারিপাশে দাঁড়িয়ে আছে, আর আঙ্কেলকে বসিয়ে রেখেছে, আর সবার হাতেই চাকু। লোকগুলো আমাকে দেখতে পেয়ে
আঙ্কেলকে রেখে আমার দিকেই এগোতে লাগলো। অনু অনেক ভয় পাচ্ছে, বুঝতে পারলাম না। তাই আমি অনুকে বললাম, তুমি আব্বুর কাছে যাও, আমি এদের দেখছি, যা বলছি তাই করো। আমার কথায় অনু সাইড হয়ে আঙ্কেলের কাছে চলে গেল এবং সেই লোকজনগুলো আমার হাত পিছন দিক থেকে বেঁধে দিল। একটা পুরাতন বাড়িতে নিয়ে আসলো। সেখানে এনে মাটির সাথে বসিয়ে রেখে সবাই চলে গেল। সেখান থেকে রুমের বাইরে আরেকজন বসেছিল চেয়ারে। পেছনের দিক করে শুধু পেছন দিক দেহটাই দেখা যাচ্ছিল, কিন্তু চেহারাটা দেখতে পাচ্ছিলাম না। আমি রাফির মোবাইলে ফোন করলাম আমার হাতে থাকা ঘড়ি থেকে চাপ দিয়ে রাফিও শিশির করলো। রাফিও ফোন রিসিভ করলো। তারপর আমি বলতে লাগলাম, আমাকে এভাবে ধরে আনার কারণ কি আপনার শুনি। আমি আপনার কী বা ক্ষতি করেছি? আমি তো আপনাকে চিনিই না। কে আপনি? আমার এগুলো কথায় চেয়ারটা পেছন দিকে ঘোরালো সেই লোকটি। আর আমি তো হতভম্ব, কারণ এটা আমার কলেজের বন্ধু মারুফ। মারুফ, তুই আমাকে এভাবে বেঁধে এনেছিস কেন? আমি তোর কী বা ক্ষতি করেছি? চুপ সালা, তুই আমার ভাই আরাবকে আমার থেকে কেড়ে নিয়েছিস। তুই আমার ভাইকে যেমন করে তোর লোকজনের সামনে অস্বাভাবিকভাবে মেরেছিস, ঠিক সেইভাবেই তোকে মারমু। কী চাতা বলছিস? আমি তোর ভাইকে কেন বা মারতে যাব? আমি তো তোর ক্যাডার না, খুনি না। চুপ, তোর মিথ্যে কথা সব জানি। তুই তোমার ভাইকে লাস্ট ইচ্ছেটাও জানতে চাসনি। আমি তোর মতো এত পাষাণ না। বল, তোর শেষ ইচ্ছে কি? তোর ভাইকে যে আমি মারছি তার প্রমাণ কি? এটা জানাই আমার শেষ ইচ্ছে। শুধু এটাই? হ্যাঁ, শুধু এটাই। তারপর মারুফ কয়েকজনকে ভিতরে আসতে বলল। কয়েকজন ভিতরে এলে মারুফ রাসেল নামক একজনকে ডেকে বলল। রাসেল ওর কলেজের শার্টটা খুলে ফেলতো। মারুফের কথায় রাসেল এসে আমার শার্টটা চাকু দিয়ে আমার শার্টের একটা ছুঁয়ে দিল, আর তাতেই আমার শরীরটা নুয়ে পড়ল মাটিতে। আর আমার বডি দেখতে পারল সবাই। হাতের কোণের উপরে লেখাটা সবাই নজরে পড়ল। মারুফ আমার কাছে এসে এক হাঁটু গেড়ে বসে বলল, প্রমাণ দেখতে চাইছিলি না? এই দেখ তোর প্রমাণ। দ্য ভিলিয়ান লেখাটি আবার মৃত্যুর জন্য প্রস্তুত হ। আমি মারুফের কথায় ভয় না পেয়ে হা হা করে হেসে উঠি। কিরে, মৃত্যুর আগে কি পাগল টাগল হয়ে গেলি নাকি রে? তুই মারবি আমাকে? শুনেই হাসি পাচ্ছে। ও এই ব্যাপার, তাহলে ঠিক আছে, হেসে নে আগে, তারপর না হয় মারবো। রাগ তোর মারামারি, তোকে অনেক সময় দিয়ে ফেলছি, আর সময় নষ্ট করব না। মানেটা হলো এই যে, বয়স বলার সাথে সাথেই রুমের ভিতরে লোকগুলো মারুফের দেহ বরাবর ছুরি ধরল, আর রাসেল তো মারুফের ঠিক গলা বরাবর ছুরি দিয়ে লাগিয়ে দিল। লাস্ট পর্যন্ত তোরা আমার লোক হই বেইমানি করলি। দেখ, এটা কিন্তু ঠিক করছিস না সূর্য। লোকজনের মধ্য থেকে একজন এসে আমার হাতের বাঁধনটা খুলে দিল। ঠিক আর বেঠিক সেটা আমি তেমন একটা ভাবি না। তোদের দুই ভাইকে খোঁজার জন্য আমি এই শহরে আসছি। তোর ভাইকে তো আগেই খুঁজে পাইছি, কিন্তু তোকে কোনোভাবেই খুঁজে উঠতে পারছিলাম না। আমার ছেলেপুলেগুলো যদি না বলতো তুই ভদ্র ছেলে হয়ে কলেজে পড়িস, তাই তোকে খুঁজতে আমিও কলেজে ভর্তি হই, আর তোর বন্ধুও হয়ে যাই। আর কিরণের বাবু আমার হয়ে কাজ করে। তোকে পাবার জন্যই এতগুলো সাজানো নাটক তৈরি করতে হয়েছে। পুলিশ টুলিশ আমার বা হাতে থাকে সব সময়। আর একটা কথা সব সময় মনে রাখবি, চাই সেটা মরার পরে হোক। আমি কে? আমি ভিলেন। সব কথা বলেই রাসেলের হাত থেকে চাকুটা নিয়ে মারুফের গলা বরাবর একটা আঘাত করলাম। আমার আঘাত করার সাথে সাথেই মারুফের মাথাটা ফ্লোরের মাটিতে পড়ে গেল, আর সাথে সাথেই ঝর্ণার মতো রক্ত গলগল করে বের হতে লাগলো। আর এরপরই রাফি এসে হাজির হলো।
আর এরপরেই রাফি এসে হাজির হলো। মারুফের এমন অবস্থা দেখে রাফির ভেতরটা মোচড় দিয়ে উঠল। রাফি আমাকে দেখে বলল, ভাই আপনি ঠিক আছেন তো? ভাই, আমি ঠিক আছি, কিন্তু তুই তো আর ঠিক থাকবি না। ভাই আপনি আমাকে ভাই বলছেন কেন? আবার কি আবল তাবল বলছেন? রাফি, এদিকে আয় তো একটু। আমার ডাকে রাফি আমার কাছে চলে এলো। আমি ছুরিটা বাম হাতে নিয়ে পকেট থেকে মোবাইলটা বের করে একটা ভিডিও স্টার্ট করলাম। ভিডিওতে দেখা যাচ্ছে যেদিন রাফি কিরণের আব্বু আরমান খানের থেকে টাকা নেওয়ার কথা, সেদিন আরমান খান টাকাটা এনে ঠিক জায়গায় রেখে দেন এবং সেই টাকাটা STV নামক একজন নিয়ে যায়। আর সেই স্টুডেন্ট দ্য ভিলেন আর কেউ না, ভিডিওটাতে রাফি দেখায়। ভিডিওটা দেখতে দেখতেই রাফির শরীর ঘেমে যায়। আমিও ভিডিওটা বন্ধ করে রাফির দিকে তাকাই। রাফি ভয়ে আমার পাটা ধরে মাপ চাইতে লাগলো। ভাইয়া আমার ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দেন, আর এমনটা হবে না। আচ্ছা, মাফ করে দিলাম বলেই বাম হাতে থাকা ছুরিটা দিয়েই একা ফ্যাস দিলাম মারুফের থেকেও জোরে। রাফির মাথাটা দরজার কাছে গিয়ে পড়ল। এইসব দেখেই সবাই এক হাত পিছিয়ে যায়। আমি সবার উদ্দেশ্যে বলি, তোরাও শোন, টাকা লাগলে বলবি। তারপরেও বেইমানি করতে গেলে রাফির মতো করেই একই অবস্থা হতে হবে সবাইকে। আমার এক কথায় সবাই মাথাটা নিচু করে নিল। তারপর ছুরিটা ফেলে দিয়ে নিচে পড়ে থাকা শার্টটা তুলে নিয়ে পরে চলে এলাম আঙ্কেলের বাসায়। বাসায় এসে দেখি আব্বু আলভি চলে এসেছে। তোকে নাকি কারো তুলে নিয়ে গিয়েছিল? বুড়া গুন্ডা মাস্তান ছিল, অন্য একজনকে ভেবে আমাকে তুলে নিয়ে গেছিল। পরে কনফার্ম হয়ে আমাকে বাসায় অবধি রেখে গিয়েছে। যা তাহলে রুমে গিয়ে শার্টটা চেঞ্জ করে নি। তারপর আমি রুমে গিয়ে নিজের শার্টটা বদলে দিই। এইভাবেই চলতে থাকলো দিনকাল। একা মেয়েটির সাথেও একটা বন্ধু মতো হলো, সম্পর্ক হয়ে গেল, হতে লাগলো। অনেক ভালোই কাটলো এই কয়েক বছর। হ্যাপি, অনেক হ্যাপি। কয়েক বছর পড়াশোনা শেষ করে নিই। আজকের একটা ইন্টারভিউ আছে টিচার্সদের। আমার আব্বু চাওয়া আমি যেন টিচার্স হই। আব্বু বলেছে আমার জব হলে তিনি আলবিকে নিয়ে চলে আসবেন শহরে। তাই তার চাওয়া হিসাবে আমি আজকের ইন্টারভিউ দিতে কলেজের প্রিন্সিপাল রুমে ঢুকবো। তখনই একটা মেসেজ এলো। আমি একটু দাঁড়িয়ে পকেট থেকে মোবাইলটা বের করে মেসেঞ্জারে ঢুকতেই দেখতে পাই। আমি কে তুই এই ক বছরেও জানতে পারলি না? তাহলে শোন, আমি STOV, যার একত্রে স্টুডেন্ট দ্য ওয়ান ভিলেন। জানি আপনাদের মনের মতো লাস্ট পর্বটা হয় নাই, আর লাস্টের পর্বটা সাজিয়ে গুছিয়েও লিখতে পারিনি, তবুও দিলাম। কেমন হলো তুলনামূলক কমেন্ট করে জানাবেন। অনেক ধন্যবাদ সমাপ্তি পর্যন্ত নিজেদের মূল্যবান সময় দিয়ে পড়ার জন্য।